হাই গাইস, আমি আজকের ভিডিওটা জিদ্দাকে নিয়ে শুরু করছি। আমি কদিন আগেই জিদ্দার একটা ইন্টারভিউ দেখছিলাম। আমার মনে হচ্ছিল যে এটা নিয়ে কথা বলা দরকার। আমি সময়টা স্কোপটা পাচ্ছিলাম না, কারণ আমি বিভিন্ন ইভেন্টে কভার ক্যাপচার করি, তো সেটাও জন্য আমি সময় পাচ্ছিলাম না। আমার নিজের পার্সোনাল কাজ থাকে, তারপরে আমার নিজের কিছু অনেক রকম কাজ থাকে। আম, তোমরা দেখে আসতে পারো চ্যানেলে যে হাঁটি হাঁটি প্রিমিয়ারের একটা পাবলিক রিভিউ নিয়েছি। দেবদা, রুক্মিণী, তারপরে আরও কলাকুশলী রুক্মিণী মহিতর মায়ের সাথে কথা বলেছি, সেটা আমি ভিডিও একটা তুলে ধরার চেষ্টা করেছি। সেটা তোমরা দেখতে পারো চ্যানেলে গিয়ে। যাই হোক, জিদ্দাকে নিয়ে আমি কথা বলবো। জিদ্দার ইন্টারভিউটা আমি শুনলাম, অনেক কথা, মানে জিদ্দার প্রতি একটা ভালো লাগাটা আমার বেড়ে গেল। কারণ সে মানুষটা না, মানে কোনো সাথে পাঁচে থাকে না। মানে আজকালকার একটা নিয়ম হয়ে গেছে যে যে যত চাটতে পারে, লোকের পা চাটতে পারে, সে তত তার, মানে কি বলবো, সব জায়গায় জায়গা পাবে, গুরুত্বাধিকার পাবে, এরকম একটা ব্যাপার। আর যদি তেল মেরে না চলো, পা চেটে না চলো, তাহলে তোমার ভাই কোনো জায়গা নেই, তোমার কোনো সম্মান নেই। আমি জানি না মান সম্মান বাড়াতে গেলে কারো পা চাটতে হয় না তেল মেরে চলতে হয়, সেটা আমার জানা নেই। কিন্তু আজকালকার নিয়মটাই এটা হয়ে গেছে। তো হ্যাঁ, জিদ্দার ইন্টারভিউতে আমি শুনলাম, আমি কোনটা দিয়ে শুরু করবো বুঝতে পারছি না। সে তো অনেক কথাই বলেছে, তবে জিদ্দাকে একটা জায়গায় কোয়েশ্চেন করা হয়েছে যে দেবদার 20 ইয়ার সেলিব্রেশনে, রঘু ধাকাতের একটা অনুষ্ঠান হয়েছিল, প্লাস দেবদার 20 ইয়ার সেলিব্রেশনে, সেখানে জিদ্দা কেন যায়নি। জিদ্দা সেখানে উত্তর দিয়েছে যে আমি একটা কথা বলবো, আমি বলতে খারাপ লাগছে, তবু আমি বলছি, আমাকে না ইনভাইট করা হয়নি। এখানেই শেষ নয়। জিদ্দাকে বারবার যখন জিজ্ঞেস করা হচ্ছে যে ছবির মুক্তি নিয়ে যখন বিভিন্ন মিটিং হচ্ছে, বৈঠক বসছে, সেখানে জিদ্দা কেন উপস্থিত নেই, বা উপস্থিত নেই জিজ্ঞেস করা হয়নি, হয়তো জিজ্ঞেস করা হয়েছে, এটার এইরকম ব্যাপার। তো জিদ্দা সেখানে উত্তর দিয়েছে যে দেখুন, আমি তো সেটা বলতে পারবো না, এক্সিবিউটারটাই বলতে পারবে। আমাকে তো সব রকম মিটিংয়ে টাকাও হয় না, আমি সেখানে উপস্থিত ছিলাম না, তার মানে কি? ব্যাপারটা হচ্ছে সেখানে সব জায়গায় জিদ্দা উপস্থিত থাকে না, তাকে টাকা হয় না। জিদ্দা, আমি জানি না, কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে জিদ্দা তো আসেন না, এবারে এসেছিলেন, কিন্তু জিদ্দার আমি দেখলাম না আগে, জিদ্দা অনেকটা দেরি করে হয়তো গিয়েছিলেন কি জানি না, জিদ্দার একটা সিট দেখলাম কেউ বুমাদা ছেড়ে দিল। তো সেটা আগে থেকে কি ঠিক ছিল না, আমি জানি না ব্যাপারটা ঠিক কী। কিন্তু তারপরে জিদ্দা আরও অনেক কথা বলেছে যে জিদ্দার এরকম, মানে ছবি পরপর সেরকমভাবে হিট হচ্ছে না, সেটা নিয়ে জিদ্দা কী করেন। জিদ্দা তখন বলছেন যে আমি স্বামী বিবেকানন্দের লেখা পড়ি, তারপরে আমি ভাবি যে কোনটায় খামতি ছিল। তারপরে জিদ্দা আরও অনেক কথা বলেছে, বলছে দেখো, আজকে না হয় 10 টাকা উপার্জন হচ্ছে, কালকে 1000 টাকাও হতে পারে। আর 10 টাকা উপার্জন হচ্ছে মানে যে কালকে যে 1000 টাকা, মানে 1000 টাকা উপার্জন হচ্ছে মানে একটু কম, মানে আমি তুমি কী বলবো, ব্যাপারটা আমি বোঝাতে পারছি না। জিদ্দা যেভাবে ব্যাখ্যা করেছেন, এক্সপ্লেন করেছেন, মানে মারাত্মকভাবে এক্সপ্লেন করেছে। মানে উনি বলতে চাইছে যে আমরা তো ভালো আছি দিনের শেষে, আমাদের তো কোনো সমস্যা হচ্ছে না। তো এবারে জিদ্দা বলছে যে মেগাস্টার সুপারস্টার বলা নিয়ে, জিদ্দা যেহেতু তার প্রোডাকশন হাউসের তরফ থেকে সুপারস্টার লেখা পোস্টারে, টাইটেলে, তো সেটা নিয়ে জিদ্দা বলছে যে আমাদের তো সেলিব্রেট করা উচিত, যদি কেউ নিজে নিজেকে দেয় তাতে প্রবলেমটা কী আছে। সাউথে তো তারা তো সেলিব্রেট করে এটা নিয়ে। তারপরে জিদ্দা যখন বলছে, জিদ্দাকে যখন এই এই কথাটা আমি, মানে বেশ ভালো লেগেছে আমার জিদ্দার এই কথাটা। জিদ্দাকে যখন বলা হচ্ছে যে জিদ্দা তো একজন ফ্যামিলিকে সময় দেয়, তো জিদ্দা পরস্পর ফ্যামিলিকে যে আগলে রেখেছে সেটা নিয়ে যখন জিদ্দাকে কোয়েশ্চেন করেছে, জিদ্দা বলছে দেখো, আমি যে সবাইকে আগলে রেখেছি এমনটা কিন্তু নয়, আমাদের পরিবারের সবার সমান গুরুত্ব আছে, একে অপরকে আগলে রাখা। তারপরে বলছে যে আরেকটা দামি কথা বলেছে যে আমার স্ত্রীর সাথে আমার অনেক সময় মতের মিল হয় না, কিন্তু তবু আমরা হ্যাপিলি এবং লাভিংলি আছে। এই যে দামি কথাটা যেটা বলেছে, এখনকার যেরকম, মানে অনেক কাউকে ঠুকে দিয়েছে, এখনকার যেরকম মানে কথায় কথায় ডিভোর্স, বিয়ে, হঠাৎ করে তার সাথে রিলেশনশিপে জড়িয়ে পড়ছে, অনেক কিছু হয়ে যাচ্ছে ভেতরে, তাদের একটা সন্তান আসছে, তারপরে তারা প্রকাশ করছে, পাবলিকের সামনে এসে প্রকাশ করছে যে তাদের বিয়ে হয়ে গেছে। তারপরে আবার ঘটা করে বিয়ে, ইতালিতে গিয়ে, এতে গিয়ে, লাস ভেগাসে গিয়ে বিয়ে, তারপরে আবার ডিভোর্স। কিন্তু চিন্তা এটাই প্রমাণ করলো যে অনেক সময় মতের মিল না হলেও স্ত্রীর সাথে সেটাকে নিয়ে ভালো থাকা যায়।
পরিবার নিয়ে সে যথেষ্ট ভালো আছে। হয়তো আজকে টাকাটা কম ইনকাম হচ্ছে, কালকে আবার সেটা নাও থাকতে পারে। ভালো, হ্যাঁ জিদ্দা এটা বলেছে, ভালো খারাপ সময় সবই আসবে। সবসময় যে ভালো সময় যাবে সেটা কথা নয়, কিন্তু আজকে তোমার ক্রাইসিস চলছে, তোমার প্রবলেম, কালকে তোমার একটা ভালো সময় আসবে, সেটা নিয়ে ভেঙে পড়ো না। তবে আমার যেটা খারাপ লাগলো যে জিদ্দার মানে এই যে সব জায়গায় ইনভাইটেশন পায় না, কারণ সে পা চাটে না, কারণ সে পার্টি করে না, কোনো দল করে না, এইটাই হচ্ছে ব্যাপার। তো জিদ্দার প্রতি মানে ভালো লাগাটা ভালোবাসাটা আমার বেড়ে গেল যে এরকম কথাগুলো, স্পিচিং বাক্যগুলো। তারপর তাকে জিজ্ঞেস করা হচ্ছে, তার অ্যাডভোকেসি নিয়ে অনেক কথা আছে, কারণ সে কোনো মিডিয়াকে কথা দেয় না, টাইম দেয় না, মানে হ্যাঁ। তো সেটাই জিদ্দা বলছে যে আমি যখন সবার সাথে মিডিয়াতে সময় দিতে পারবো না, তখন তো অন্য তো খারাপ লাগতে পারে। সেই জন্যই 1-to-1 সবসময় সবাইকে দেওয়াটা সম্ভব হয় না। আর লোকে যদি বলে অ্যারোগেন্স, সেটা নিয়ে কোনো কিছু বলার নেই। আর জিদ্দাকে যখন জিজ্ঞেস করা হচ্ছে প্রিমিয়ারে কেন যান না, তো জিদ্দা বলছে যে প্রিমিয়ারে যাই না কারণ আমি ছবি দেখে ভালো না লাগলেও মিথ্যে কথা বলতে পারবো না, আমাকে ফাঁক ফকর খুঁজে দিয়ে কখন আমি পালাবো। কথাটা শুনে আমার হাসি পেলেও এটা সত্যি যে আজকালকার যেমন সিনেমা হচ্ছে সব সিনেমাকে কিন্তু ভালো বলা যায় না। আর যেহেতু একটু কমার্শিয়াল সিনেমায় বিশ্বাসে, সেই জন্য সে বলেছে যে কেন অন্য ধরনের ট্রাই করছিল জানি না, আমি তো কমার্শিয়াল সিনেমাকেই সাপোর্ট করি, আমি করে এসেছি, তার জন্য তো তারা অনেকে সাহসটাও পেয়েছে। এই যে স্পিচিং বাক্যগুলো আমার সত্যি ভালো লেগেছে। এবার তোমাদের কি মতামত তোমরা জানো অবশ্যই কমেন্ট করে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আমি ইনস্টাগ্রামে রয়েছি চিঙ্কি বাবু 253, তোমরা ওখানে গিয়ে ফলো করে দাও। আর হ্যাঁ, জিদ্দার সময়টা করে দাও না, জিদ্দা আবার কমার্শিয়াল ছবিতে আগের মতন রাজ করুক। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত ছবিটার জন্য অনেক অনেক শুভেচ্ছা। টাটা, ভালো থেকো সবাই।